শূন্যর সাথে 1 লাগাতে হবে, যেদিকেই লাগান সংখ্যা কিন্তু বাড়বে, কাউন্টেড হবে। হ্যাঁ, সো আপনার মধ্যে কিছু একটা আছে, বাট আপনি এটা নিজে নিজে নষ্ট করছেন। একটু সতর্ক হন, রাইট? ওইটুকুকে কাজে লাগানোর চেষ্টা করেন, মিস্টার রিয়াজুল ইসলাম। বুঝতে পেরেছি? একটু ফোকাসড হন, নিজের প্রতি একটু যত্নশীল হন। নিজেকে আর কত কষ্ট দেবেন? ব্যাপারটা তাই। হ্যাঁ, আপনি যেমন। হুম হুম আমার মনে ধরেছে আপনার নামটা, আর গতদিন আরেকজনের নাম পেয়েছি। ভেরি নাইস, ভেরি ইনোভেটিভ। হ্যাঁ, আপনার নাম শূন্য, আরেকজনের নাম সকাল। আরে না, আমার শোনা ছিল না, আমি শুনেছি লাস্ট ডেতে ফার্স্ট। অসম্ভব নাম শুনেছি, সম্ভবও শুনেছি। ফার্স্ট টাইম, ভেরি ফার্স্ট টাইম। ওকে, শূন্য আর সকাল। হ্যাঁ, সকাল খুব হেলদি, শূন্য খুব দুর্বল। আসলেই তাই, সকালে কেউ যদি ওঠে। সো আমরা এলআইসিটি ব্লগ ব্যাচ 2 তে আছি। আমার টার্গেটটা হচ্ছে এই ব্লগ সাইটটাকে ধীরে ধীরে একটু কমপ্লিট করা। আমরা মোটামুটি যারা এই ওকে, আমরা যখন ধীরে ধীরে এটাকে ডেভেলপ করছিলাম, আমরা যদি বুঝে উঠি যে এতটুকু যতটুকু হয়েছে ততটুকুই যদি আমরা বুঝে উঠি। তাসনিম আমাকে জিজ্ঞেস করেছে যে ভিডিও কিভাবে আপলোড দিব, একই। গতদিন খেয়াল করেছেন, আমরা যখন কোনো এক্সটেনশন চেক করছি না, তখন কিন্তু ডক ফাইলে উঠে গেছে। তার মানে কি, আমি যে কোনো ধরনের ফাইলই ওখানে আপলোড দিতে পারি। মাল্টিপল ইমেজ যদি আপলোড করতে হয়, মাল্টিপল ইনপুট ফিল্ড আপনাকে দিতে হবে। ভিডিও ট্যাগের মাধ্যমে, HTML এর যে ভিডিও ট্যাগ আছে তার মাধ্যমে আপনি দেবেন। ভিডিও ট্যাগের মাধ্যমে আমি ওটাকে এক্সিকিউট করবেন। একাধিক ইমেজ আপলোড করতে গেলে আপনাকে একাধিক ইনপুট বক্সের মাধ্যমে যেতে হবে এবং একাধিক ফিল্ডকে আপনার লুপিং এর মাধ্যমে ওভাবে ফাইলটা তুলতে হবে। টেক্সট এরিয়াতে এডিটর থাকলে অবশ্যই সেটা নেবে। দ্যাট এটা ডেটাবেস ভারী করবে, ওটা ফাইলগুলো কিন্তু ডেটাবেসে চলে যাবে। হ্যাঁ, টেক্সট এরিয়ায় দিলে ইউআরএলটা যায়। আপনি যদি কোথাও থেকে কপি করেন, মনে করেন কোনো ইমেজ সহ কিছু কপি করেছেন, যে টেক্সটের মধ্যে 5টা ইমেজ আছে, ওখানে কিন্তু ইমেজ কপি হয় না, ওখানকে কি ইউআরএল কপি হয়। প্রথমত থেকে যদি কোনো নিউজ কপি করে নিয়ে এসে আপনি এডিটরের মধ্যে পেস্ট করে দেন, ওটা কিন্তু এখানেও কাজ করবে। আমাদের যে এডিটর আছে না অ্যাডমিন প্যানেলে, কাজ করবে। যদি 5টা ইমেজ থাকে 5টি ইমেজই দেখাবে, বাট ওই ইমেজটা কিন্তু আমাদের সাইটে নেই, প্রথম আলোর সার্ভারে আছে, রাইট? সো প্রথম আলো যদি ওই ইমেজটাকে সরিয়ে ফেলে, পরবর্তীতে ওইটা আমাদের পাওয়া যাবে না, আমরা পাবো না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে প্রবলেম। অথবা আপনি এডিটরের মাধ্যমে ইমেজ ইনসার্ট করা যায় না? ওই পাত আকারে ইনসার্ট করা যায়। আপনি আপনার ফোল্ডারের মধ্যে এটাকে কোথাও রেখে দিলেন ইমেজগুলো, আপনি লাইক 10টা 15টা ইমেজ বা 5টা ইমেজে আপনি আপলোড করে রাখলেন, আপনার সাইটে সিস্টেম বানালেন ফাইল আপলোড করার, একটা একটা করে ফাইল আপলোড করলো। লাইক আমি আপনাকে অ্যাডমিন প্যানেল থেকেই দেখাই, তাহলে বুঝতে পারবেন।
দেখেন আমরা যদি অ্যাড ব্লগের ওখানে যাই, একটু খেয়াল করেন তো আমি ওখানে কার্সার রেখেছি, এই যে ইমেজ, ইনসার্ট ইমেজ, খেয়াল করেছেন যে ইনসার্ট ইমেজে যদি আমরা যাই, এখানে ইমেজ ইউআরএলটা লাগে, ইমেজের ইউআরএলটা আমরা যদি এখানে সাবমিট করি তাহলে ওখানে ওই ইমেজটা এসে বসে যাবে। সো এটাকে টাইনিএমসি এডিটর বলে। বিভিন্ন অ্যাডমিন প্যানেল বিভিন্ন ধরনের এডিটর ইউজ করে। অনেক এডিটর আছে যে আপনি যখন এখানে প্রেস করছেন আপনাকে ব্রাউজ করার সুযোগ দিচ্ছেন, ব্রাউজ করে পাথটা আপনি দেখিয়ে দিচ্ছেন, বাট একটা নির্দিষ্ট জায়গাতে তো আপনাকে ফাইলটা আপলোড করে রাখতে হবে। ওয়ার্ডপ্রেসের কনসেপ্ট আছে, হ্যাঁ, মিডিয়া ম্যানেজার বলে একটা জায়গা আছে, ওই মিডিয়া ম্যানেজারে ফাইল আপলোড করে করে রাখতে হয়, আর পোস্ট যখন দিতে হয় তখন কি এডিটর থেকে ওই পাথটা দেখিয়ে দিতে হয়, রাইট? ওভাবেও করা যায়। আবার একাধিক ইমেজ আপনি আপলোডও দিতে পারেন, ঠিক আছে? আর যারা প্রবলেম ফেস করছেন তাদের জন্য আমি বলবো যে একাধিক ইমেজ আপলোড করার টেকনিকটা আমরা ল্যারাভেলের যে পেইড কোর্স আছে ব্যাচ 6 শেষের দিককার 24-25 নাম্বার ভিডিওতে ফলো করবেন। ওখানে মাল্টি ইমেজ আপলোড করা শেখানো হয়েছে। আপনি একাধিক ইনপুট ফাইল দেবেন এবং একাধিক ইনপুট ফাইল থেকে ইমেজ কিভাবে আপলোড করে নিতে হবে সেই টেকনিকটা ওখানে দেখানো আছে। যদি আমরা ই কমার্সের সুযোগ পাই সেটা আমরা ওই জায়গায় গিয়ে দেখানোর চেষ্টা করব। ওকে, সো আমরা যখন ব্লগে আছি ব্লগটাতে একটু কনসেন্ট্রেট করি। আমরা যতদূর এগিয়েছিলাম আমরা ফ্রন্ট এন্ডটাতে ব্লগ ডিসপ্লে করতে পারছিলাম, ডিটেলে প্রেস করলে ডিটেলে চলে যাচ্ছিল, আর ডিটেলে যাওয়ার পরে আমরা ক্যাটাগরি ওয়াইজ ব্লগও দেখতে পাচ্ছিলাম। যদি ক্যাটাগরিতে না থাকে সেটা দেখা যাচ্ছিল না। আবার আমি যদি পার্টিকুলার ব্লগ ডিটেলে যেতে চাই, আমরা লেটেস্ট ব্লগ যে কনসেপ্টটা ছিল সেই লেটেস্ট ব্লগের কনসেপ্টটাও আমরা কিন্তু এনেছিলাম, তাই না? লেটেস্ট ব্লগ। আজকে আমার মূল টার্গেট হবে নেক্সট আওয়ারের মধ্যে আমরা পপুলার ব্লগের কনসেপ্টটা ডেভেলপ করব। তার আগে ম্যানেজ ব্লগের এই জায়গাটা উজ্জ্বল করেছে সেটা আমাদের প্রজেক্টের মধ্যে বসিয়ে নিব, রাইট? কিছু কাজ, একটা ভিউ আর কন্ট্রোলারের মধ্যে কিছু ফাংশন আর রাউটসে কিছু রাউটস ফাইল। সো ই কমার্সের বিষয়টা, ই কমার্সে কি কি থাকবে সেটা নিয়ে যদি আমি বলি বা যতটুকু আমি করাবো তার বাইরে আপনাদের কি করতে হবে সেটার সাথে সাথে সেটা আমি কিন্তু একটু ফোকাস করার চেষ্টা করছি। যে ই কমার্সে মূলত ফার্স্টে থাকবে হচ্ছে ডেকোরেশন এন্ড প্রেজেন্টেশন, মানে আপনাকে ডেকোরেট করতে হবে এবং প্রেজেন্ট করতে হবে। আমি যদি কোনো দোকানে কোনো প্রোডাক্ট সেল করতে চাই, ফার্স্টে দেখবেন যেন দোকানটাকে সুন্দর করে ডেকোরেট করা হচ্ছে। তারপরে ওখানে যতক্ষণ না পর্যন্ত আমার ওখানে প্রোডাক্ট আসে তখন সেটাকে আমি আমার শোরুম বা দোকান বলতে পারছি না, তাই কিনা? সো আপনার একটা ফ্রন্ট এন্ড, সুন্দর একটা ফ্রন্ট এন্ড আর একটা স্ট্রং অ্যাডমিন প্যানেল আছে, যার মাধ্যমে শুরুতে আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে আপনাকে ক্যাটাগরি অ্যাড, ক্যাটাগরি ম্যানেজ, যেটা ম্যান্ডেটরি, তারপরে ম্যানুফ্যাকচারার অ্যাড, ম্যানুফ্যাকচারার ম্যানেজ, রাইট? কারণ যখন প্রোডাক্টের কথা আসবে প্রোডাক্টের ক্যাটাগরিও থাকবে, প্রোডাক্টের ম্যানুফ্যাকচারারও থাকবে। কোনো একজন ইউজার ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেখতে চাইতে পারে, কোনো একজন ইউজার ম্যানুফ্যাকচারার ওয়াইজ প্রোডাক্ট দেখতে চাইতে পারে। আমি বুঝাতে পেরেছি? সো এই কারণে ক্যাটাগরিও থাকবে, ম্যানুফ্যাকচারারও থাকবে। আমরা ব্লগে কিন্তু ক্যাটাগরি অ্যাড করা এবং ম্যানেজ করা শিখেছি, তাই না? সেক্ষেত্রে আমরা ই কমার্সে ক্যাটাগরি অ্যাড করা, ম্যানেজ করা, ম্যানুফ্যাকচারার অ্যাড করা, ম্যানেজ করা পারবো, কারণ শুধু নাম ভিন্ন, ফিল্ডগুলো কি সেম। ম্যানুফ্যাকচারার নেম, ম্যানুফ্যাকচারার ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস, আর প্রাইমারি কি কি ম্যানুফ্যাকচারার আইডি। সো এই ওইটা পরে ফরেন কি যাবে কোথায়? প্রোডাক্ট টেবিলে। যেমন আমরা এখানে ব্লগ অ্যাড করেছি না, ব্লগ সিলেক্ট করার সময়, অ্যাড করার সময় কি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করেছি ক্যাটাগরি নেম। ওখানেও যখন আমি প্রোডাক্ট অ্যাড করব তখন ড্রপ ডাউন থেকে থাকবে কি ক্যাটাগরি নেম, তার নিচে থাকবে ম্যানুফ্যাকচারার নেম। আমি আসুসের একটা ল্যাপটপ যুক্ত করতে যাচ্ছি, রাইট? তাহলে ল্যাপটপের নামটা আমি দিয়ে দিলাম, ড্রপ ডাউনে সিলেক্ট করলাম কি ল্যাপটপ,
পরের ড্রপ ডাউন ম্যানুফ্যাকচারার ড্রপ ডাউন থেকে সিলেক্ট করলাম কি আসুস। বুঝতে পেরেছেন? তাহলে কি প্রোডাক্ট টেবিলে কি কি থাকবে? প্রোডাক্ট আইডি থাকবে, ক্যাটাগরি আইডি থাকবে, ম্যানুফ্যাকচারার আইডি থাকবে, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন থাকবে, লং ডেসক্রিপশন থাকবে, নিউ প্রাইস থাকবে, ওল্ড প্রাইস থাকবে, প্রোডাক্টের কোয়ান্টিটি থাকবে, প্রোডাক্টের ইমেজ থাকবে, প্রোডাক্টের পাবলিকেশন স্ট্যাটাস থাকবে, রাইট? মিনিমাম আবার প্রোডাক্টটা ফিচার্ড কিনা, ইজ ফিচার্ড, এরকম যে এটা স্লাইডারে যাবে কিনা এর জন্য আমরা ইজ ফিচার্ড বলে একটা অপশন রাখি, টিক মার্কস, যে ইজ ফিচার্ড, এটা যদি টিক দিয়ে দেওয়া হয় তাহলে প্রোডাক্টটা চলে যাবে কোথায়? আমার ফিচার প্রোডাক্ট হিসেবে স্লাইডারে, রাইট? কারণ ই কমার্স সাইট গুলোতে স্লাইডার কিন্তু থাকে। সো আমার 500 প্রোডাক্ট আছে, 500 প্রোডাক্ট স্লাইডারে দিলে হবে, 5টা বা 7টা প্রোডাক্ট স্লাইডারে থাকবে। এটা বোঝাতে পেরেছি? সো এই গেল হচ্ছে প্রোডাক্ট টেবিলের ফিল্ড। আমি প্রোডাক্টটা সেভ করব উইথ ইমেজ, আবার একই পদ্ধতিতে ম্যানেজ করব। এ তো গেল আমার অ্যাডমিন প্যানেলের কাজ। বিষয়টা বোঝাতে পেরেছি? বাট অ্যাডমিন প্যানেলে ম্যানেজের এখানে গিয়ে একটা নতুন জিনিস আপনারা অ্যাড করবেন, পাবলিশ, আনপাবলিশ, এডিট, ডিলেটের সাথে ফিচার্ড, ইজ ফিচার্ড, নট ফিচার্ড, রাইট? আপনি টিক দিয়ে ফিচার্ড করে দিতে পারেন, আবার টিক দিয়ে তাকে ফিচার থেকে বাদ দিয়েও দিতে পারেন। ক্লিয়ার? এতটুকু তো বোঝা গেছে খান সাহেব, তাই না? সেটা হলো আমার অ্যাডমিন প্যানেলের কাজ। এটা তো গেল ফার্স্ট। হ্যাঁ, কোয়ান্টিটি শেষ মানে সোল্ড, এই যে কোয়ান্টিটি রাখলাম, যেটা বুঝতে পেরেছেন যে আমার কোয়ান্টিটি 10টা আছে, যদি কোয়ান্টিটি সেল হয়ে যায় 10টা তাহলে আমি সোল্ড করে দিব, কারণ যখনই আমার অর্ডার হবে তখন একটা করে প্রোডাক্ট তার কোয়ান্টিটি থেকে মাইনাস হয়ে যাবে, আর যখনই কোয়ান্টিটি 0 তখন আমি বলবো সোল্ড আউট, নট অ্যাভেলেবেল। এবার আসছি ফ্রন্ট এন্ডে। ফ্রন্ট এন্ডে আমাদের টপ মেনুতে আপনার হোম থাকতে পারে, অ্যাবাউট থাকতে পারে, কার্ট থাকতে পারে, অ্যাকাউন্ট থাকতে পারে, রাইট? এগুলো গেল উপরের টপ মেনুতে। তার নিচ দিয়ে একটা মেনু থাকে, ওখানে থাকবে আমাদের ক্যাটাগরি গুলো। আমি যে ক্যাটাগরি গুলো অ্যাড করেছিলাম এগুলো ডাইনামিক্যালি আমার মেনুর মধ্যে দিয়ে আসবে। ফুটারের দিকে থাকে ব্র্যান্ড গুলো, ব্র্যান্ড বলতে বোঝায় ম্যানুফ্যাকচারার। সো ম্যানুফ্যাকচারারে একটা জিনিস করতে পারেন আপনারা, যখন ম্যানুফ্যাকচারার অ্যাড করবেন তখন ম্যানুফ্যাকচারারের মধ্যে চেষ্টা করবেন ম্যানুফ্যাকচারারের ইমেজটা দিতে, ম্যানুফ্যাকচারারের লোগোটা দিতে। কারণ অনেক টেমপ্লেট দেখা যায় ওই যে ক্যারোসেল স্লাইডার আছে না, ফুটারের ওপর দিয়ে এরকম চলতে থাকে, ওরা বেসিক্যালি ম্যানুফ্যাকচারার, যে আমার এই ম্যানুফ্যাকচারারের প্রোডাক্ট আছে। তেমন ওই ক্যারোসেল স্লাইডার দিয়ে আপনি ম্যানুফ্যাকচারারের লোগো গুলো ডিসপ্লে করাবেন, আর টপ মেনু দিয়ে ক্যাটাগরির নামগুলো ডিসপ্লে করাবেন। এগুলো কিন্তু পারা উচিত, কারণ এই ধরনের কাজ আমরা অলরেডি শিখে গেছি। দেন যেগুলোর স্ট্যাটাস ফিচার্ড স্লাইডারের মধ্যে ঠিক ওইগুলোই ডিসপ্লে করবে, আর মাঝের যে কন্টেন্টের জায়গাটা ওই জায়গায় আমরা সবগুলো প্রোডাক্ট ডিসপ্লে করে দিব। এখনো আমরা পেজিনেশন শিখি নাই। সো যখন পেজিনেশন শিখবো তখন আমরা ওখানে পেজিনেশন অ্যাড করে দিব। সো প্রাথমিকভাবে কি দেখাবে? ইমেজটা, প্রোডাক্টের প্রাইসটা ডিজাইন অনুযায়ী, আর তারপরে প্রোডাক্টে প্রেস করলে প্রোডাক্টের ডিটেলটা। ঠিক আছে? যদি ক্যাটাগরিতে প্রেস করি ওই একই জায়গায় ওই ক্যাটাগরির যদি 10টা প্রোডাক্ট থাকে 10টা প্রোডাক্ট দেখাবে, আর ম্যানুফ্যাকচারারে ক্লিক করলে ওই জায়গাতেই, রাইট, ওখানে গিয়ে ম্যানুফ্যাকচারারের প্রোডাক্ট গুলো দেখাবে, রাইট? প্রাথমিকভাবে আমার চাওয়াটা হচ্ছে এতটুকু, যখন আপনারা ই কমার্সটা আমার সামনে নিয়ে আসবেন আমি ওখান থেকে কিন্তু পরবর্তী স্টেপ শুরু করব। ই কমার্সের পরের স্টেপে কি থাকে? আপনি যখন সব দেখাতে পারছেন, কাস্টমার যখন সবকিছু দেখতে পারছে, তখন সে কি করবে? কেনার চেষ্টা করবে না? কেনার চেষ্টা করবে, কিনতে চাচ্ছে একাধিক প্রোডাক্ট। আমি যখন শপিং মলে যাচ্ছি আমি কি হাত ধরে ধরে কি এভাবে করে প্রোডাক্ট নিয়ে বেড়াচ্ছি? আমাকে সেলসম্যান প্রোডাক্ট, কিন্তু আমার সাথে সে সেলসম্যানরা প্রোডাক্ট নিয়ে বেড়াচ্ছে না, সে বলছে স্যার এই ট্রলিটা নেন অথবা ব্যাগটা নেন, রাইট? তার মানে আমাদের সাইটে থাকতে হবে কি তখন একটা কার্ট, যেটাকে আমরা শপিং কার্ট বলি। পুরো সাইট ঘুরবো, ইচ্ছে মতো প্রোডাক্ট কার্টে অ্যাড করব। কার্ট থেকে আমি বাদ দিয়ে দিতে পারি, কার্টে প্রোডাক্ট আপডেট করতে পারি, ওখানে অনেক ক্যালকুলেশন হবে। আমি কার্টে অ্যাড করা, ডিলিট করা, আপডেট করা এতটুকু শেখাবো। বাট যদি কেউ ই কমার্সের প্রজেক্ট নেয় আমি তাকে বলবো যে আপনি এখানে কুপন অ্যাপ্লাই করেন, আপনি ডিসকাউন্ট অ্যাপ্লাই করেন, অ্যাডিশনাল ফিচার, যে
কুপন আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করে দেবেন, ওই কুপন কোডটা ইমেল করে দেবেন 50 জনের কাছে, যে 50 জন কুপন দেবে কুপনের এগেনস্টে আমি তাকে 10% অথবা 100 টাকা ডিসকাউন্ট দিব, ফর এক্সাম্পল। বুঝতে পারছি? এটা হচ্ছে এক্সট্রা ফিচার বেসিক্যালি। সো আমি কার্ড দেখানোর পর চলে যাব কোথায়? চেক আউটে। চেক আউট করবে কারা? কাস্টমাররা। সো চেক আউটের সময় একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবে, রাইট? রেজিস্ট্রেশন ভেরিফিকেশন হবে, তারপরে সে শিপিং অ্যাড্রেস দেবে, তারপরে সে পেমেন্ট মেথড সিলেক্ট করবে, দেন অর্ডার কনফার্ম করলে ইমেল সহকারে অর্ডারটা ডেটাবেসে সেভ হয়ে যাবে। আর অর্ডার যখন নর্মালাইজড ওয়েতে ডেটাবেসে যাবে তখন আমরা অ্যাডমিন প্যানেল থেকে খুব সুন্দর করে ওই অর্ডারটা আমরা দেখতেও পারবো। যেটা বুঝতে পেরেছেন? সো প্রসেসটা কি, আমরা কোন কোন ভাবে আগাতে পারি, এগুলো হচ্ছে বেসিক্যালি কমন এবং খুব সহজ ফিচার, যেটা একটা ই কমার্সে না থাকলে এটাকে আমরা ই কমার্স বলতে পারি না। বাট ওই যে পেমেন্টের জায়গাটা বলছি, যে পেমেন্ট অনলাইনে যদি দিতে পারা যায় তাহলে আরো স্মার্ট হয়। বেসিক্যালি অনলাইন ফিচার হয়তো ইউজই হচ্ছে না, বাট অনলাইন ফিচারটা যদি না থাকে অনলাইন পেমেন্টের, তাহলে ওই সাইটটা এখন আর তেমন কোনো গুরুত্ব বহন করে না, রাইট? তার মানে আপনাকে একটা অনলাইন পেমেন্ট মেথড ইন্টিগ্রেট করতে হবে। সো ম্যাক্সিমামে হয়তো সিলেক্ট করবে ক্যাশ অন ডেলিভারি, কারণ আমাকে কেউ চিনে না, আমি ব্র্যান্ড না, সো আমাকে অনলাইনে টাকা দিয়ে ধরা খাওয়ার প্রশ্নই আসে না। হয়তো আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন, পছন্দ হলে সে রাখবে, না হলে ফেরত পাঠিয়ে দেবে। তারপরেও আপনাকে অনলাইন পেমেন্ট মেথডটা রাখতে হবে। আর আমাদের দেশের পেমেন্ট মেথড গুলো পেতে হলে এপিআই পারচেস করতে হয়, কস্টলি, রাইট? 10,000 20,000 এরকম দাম, রাইট? আমরা যারা স্টুডেন্ট তাদের জন্য এটা ডিফিকাল্ট, কারণ ওই 10,000 20,000 টাকা দিলেও অনেক সময় এপিআই গুলো দেয় না, কারণ ট্রেড লাইসেন্স লাগে। ট্রেড লাইসেন্স করতে গেলে অফিসের অ্যাড্রেস লাগে, অনেক অবস্টাকল রয়েছে কিন্তু। হ্যাঁ, ওই ট্রেড লাইসেন্সের এগেনস্টে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়। খেয়াল করেন বিষয়টা। আপনি যখন এপিআই নিতে যাবেন প্রথমে বলবে ট্রেড লাইসেন্স দাও, রাইট? ট্রেড লাইসেন্স আপনি নিতে যাবেন, আপনি বলবে অফিসের ঠিকানা দাও। অফিস যখন নেবেন, ট্রেড লাইসেন্স যখন নেবেন, আপনি যখন এগুলো নিয়ে আবার এপিআই কিনতে যাবেন তখন বলবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দাও, আপনি ব্যাংকে ফেরত আসবেন। ব্যাংকে যখন কারেন্ট অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন বলবে ট্যাক্স আইডি দাও। ট্যাক্স আইডি যখন খুলে নিয়ে সামনে যাবেন, ট্রেড লাইসেন্স নেবেন, সব করে যখন সেট করবেন তখন কিছুদিন পরে ভ্যাটের লোক এসে বলবে ভ্যাটের চালান কোথায়। বুঝতে পেরেছেন? সেইগুলো আস্তে আস্তে করে এগিয়ে নিতে হবে। বাট ট্রেড লাইসেন্স ভেরিফাইড হয় না, আপনি ট্রেড লাইসেন্স নিতেই পারেন অফিস ছাড়াই। আমাদের দেশ তো সবকিছুই সম্ভব। বাট ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে ট্যাক্স আইডি ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট হয় না, এটা একটা ডিফিকাল্টিস। অনলাইনে ইটিন পাওয়া যায়, তার মানে আপনি চাইলে ইটিন ক্রিয়েট করতে পারেন। যে কেউ আবেদন করে ইটিন পেতে পারে, তার মানে কি আপনি ব্যাংক অ্যাকাউন্টও করতে পারেন, রাইট? প্রথমে ভয় দেখালাম, ওটা রাইট পাথ, আর পরেরটা হচ্ছে অ্যাবনর্মাল পাথ, রাইট? সো যেতেই পারেন আপনি। ইভেন যেটা আমি বলছি যে কোনো অকেশনে আপনারা ইনকাম করার চেষ্টা করেন, অনেক দিন হয়েছে, ঠিক আছে? ফ্যামিলির রুটি অনেক দিন ছিঁড়েছেন, এখন একটু নিজে রুটি বানানোর চেষ্টা করেন। ওকে, বেসিক্যালি অনেক অকেশন আমাদের দেশে অনেক ভাবেই আর্ন করা সম্ভব। ফেসবুক সামনে চলে আসে, আপনি পেজ খুলেন, দু একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে নামেন, একটা একটা করে প্রোডাক্ট সেল করেন, রাইট? 2-1 পয়সা ইনকাম করেন, ইন্টারেস্ট পাবেন, আসলে ভালো লাগবে আপনাদের যে আপনি ইনকাম করেছেন, ওইটা দিয়ে ফুল কিনেছেন, গার্লফ্রেন্ডকে দিয়েছেন। বুঝতে পেরেছি? সো একটা দুইটা সেল করেন, দেখবেন যেন ইন্টারেস্ট পেয়ে যাচ্ছেন। আপনাদের ইন্টারেস্ট ডেভেলপমেন্ট, ডেফিনেটলি এটাতে কনসেন্ট্রেট করেন, বাট হাত খরচেরও তো দরকার আছে, তাই না? নিজের হাত খরচটা অনেকেই এখন নিজেই চালায়, টিউশনই করায়, এটা ভালো সাইন। হ্যাঁ, অনেকেই দেখি যে খুব কষ্ট করে টিউশনি করে পড়াশোনাও করে। তো
তারপরেও নিজেকে সময় দেওয়া, নিজের জন্য কিছু করা শুরু করে দেন। বাই দ্য ওয়ে, আমরা ফিচার বলছিলাম, এই পর্যন্ত আগানোর পর আরো অনেক কিছু আছে যেটা আমরা বলতে পারি এবং আপনারা সেটা করতে পারেন। ওকে, সো আপনারা যারা ই কমার্স করবেন তাদের কাছ থেকে আমি একটা ফিচার ডেফিনেটলি নিব, সেটা হচ্ছে যে আমি প্রাইস রেঞ্জ দিয়ে সার্চ করিয়ে নিব। যদি বলে আমার 100 থেকে 150 টাকার প্রোডাক্ট দেখাও, দেখাবে, রাইট? 150 থেকে 2000 টাকার প্রোডাক্ট দেখাও, দেখাবে। কারণ আমার পয়সা কম, আমি বেশি দামের প্রোডাক্ট নিতে পারবো না। করেন, রাইট? তাও করেন, একেবারে পর্যন্ত নিয়ে যান, প্রোডাক্ট নিয়ে অনেক কিছু আমি বলবো আস্তে আস্তে আপনারা করবেন, রাইট? আস্তে আস্তে করে ম্যাচিউর করবেন সাইটটাকে, যাতে আপনার সাইট দেখে বলে যে না, এ তো কাজ জানে, কে নেওয়া যায়। নিজের প্রোডাক্ট নিজে আস্তে আস্তে করে ডেভেলপ করতে থাকেন। বুঝতে পেরেছি? ওকে, সো আমি এখন যেটা করব যে ম্যানেজ ব্লগটা নেওয়ার চেষ্টা করব ফার্স্টে। সো কোনটা? ম্যানেজ ব্লগ ব্লেড আর সুপার অ্যাডমিন কন্ট্রোলার। নিউ ফোল্ডারের মধ্যে কি আছে? শুধু ম্যানেজ ব্লগটা দিয়েছি আর আপনার ওই কন্ট্রোলারে ওই ডেটাবেজে লিংকগুলো আছে, ফাংশন গুলো দিয়েছে। রাউটস কই? রাউটস দেন নাই। তারপরে হচ্ছে আপনি মাস্টারের লিংক দেন নাই। রাউটস গুলো দিয়ে দিলেই হবে। সো ম্যানেজ ব্লকটাকে আমরা নিয়ে নিচ্ছি আমাদের প্রজেক্টে। রিসোর্স, ভিউ, অ্যাডমিন, পেজেস, ম্যানেজ ব্লগ ডটলেট ডট ওকে। সুপার অ্যাডমিনে সবকিছু তো আমার দরকার নেই ম্যানেজ করার জন্য। ব্লগ নিয়ে যখন কাজ শুরু হয়েছে, অ্যাড ব্লগ তো আমার কাছে আছে, সেভ ব্লগও আমার কাছে আছে, এই ম্যানেজ ব্লগ, পাবলিশ, আনপাবলিশ ব্লগ, আর কি আছে? নাই? ডিলেট কই? আচ্ছা, শুধু তোলা আছে, পাবলিশ আনপাবলিশ করা আছে। ওকে, ডিলেট আর এডিটটা গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, কারণ এখানে একটা ট্রিক্স আছে, যেহেতু ইমেজ আছে, ইমেজটাকে আপনি এডিট করবেন কিভাবে। ওখানে একটা ফাংশনের ইউজ আছে যে আনলিঙ্ক বলে, যে আমি যখন কোনো একটা ইমেজ আপলোড করব নতুন করে, আমার তো ডেটাবেজের পাথটা আপডেট হয়ে যাবে, বাট যে ফাইলটাকে আমি আপলোড করে রেখেছি সেটার কি হবে? ওটা কি গার্বেজ হিসেবে রয়ে যাবে, নাকি ওটাকেও আমরা রিমুভ করব? ওটাও রিমুভ করতে হবে। তো পিএসপি তে একটা বিল্ট ইন ফাংশন আছে আনলিঙ্ক, যা ইউজ করে ওই ফাইলটাকেও আমাকে রিমুভ করতে পারতে হবে। ঠিক আছে? তো এটাকে আমি ফার্স্ট আমার প্রজেক্টে নিয়ে নিচ্ছি। আমাদের যে কন্ট্রোলার আছে সুপার অ্যাডমিন কন্ট্রোলারে ফাংশনগুলো রিপিটেড, আমরা জানি কিভাবে ম্যানেজের জন্য ডাটা তুলতে হয়, কিভাবে আমরা পাবলিশ আনপাবলিশ করতে পারি, ওই কিছু কোডই আমাকে দিয়েছে উজ্জ্বল। আমার দরকার মাস্টার, আর আমার দরকার হচ্ছে রাউটস। সুপার অ্যাডমিনের মাস্টার যেটা, হ্যাঁ, অ্যাডমিন মাস্টার।
শিপলো কি প্রজেক্ট নিয়েছে? ই কমার্স, নিউজ পেপার তো হয়ে গেছে আপনাদের, তাই না? বিজয়ীটা সে তো ফাতিমা নিয়েছে। যে কোনো একটা, তাই না? দুইটাই করেন। ফাতিমারটা তো অনেক সুন্দর টেমপ্লেট সে জোগাড় করেছে কোথাও থেকে, তো লাকিলি ওটা করতে পারলে কিন্তু খুবই ভালো হবে। ঠিক আছে, কি ব্লগ? স্টাইল ব্লগ নাকি? ব্লগ স্টাইলের উপরে? কিসের স্টাইল? চুলের না চশমার? কোনটার বলেন? জামা কাপড়। আচ্ছা, প্রাণগোপাল নিউজ পেপার, অন্য একটা ছিল তো আপনার নামের পাশে লেখা, নিউজ পেপারে ছিল। তারপরে আমাদের মালাকার আবার ব্লগ। হ্যাঁ, এখনো ভাবেন নাই, তো মুশকিল। আপনার ই কমার্স, খান সাহেব ই কমার্স, স্কুল ম্যানেজমেন্ট। রিয়াজুল আপনি তো কিছু দেন নাই সেদিন, কি দিয়েছেন? নিউজ পেপার। হ্যাঁ হ্যাঁ, সবাই পোল্টি খেয়ে গেছে সবগুলা। HRM নিউজ পেপার, ই কমার্স, জব পোর্টাল, ই কমার্স। ওই জায়গাটা এডিট করে বন্ধ করে দেওয়া উচিত ছিল। যাই হোক, তাও করেন, ইচ্ছে মতো করেন। হ্যাঁ, ইচ্ছে মতো করেন, তাও একটা করেন। হ্যাঁ, কিছু একটা করেন। হ্যাঁ, তাও বলবো যে তাও করেন, শেষ দিন পর্যন্ত এডিট করেও করেন। ঠিক আছে, কারণ আপনারা তো লাস্ট ডেতে প্রজেক্ট করেন রাতের বেলায়, তাই না? এরা যে কি পরিমাণ ট্যালেন্ট যে একটা ই কমার্স এক রাতে সেরে ফেলে, তারা কাজ করতে চায় না। আমার এক কাজিন ছিল, সরি আছে, হ্যাঁ কাজিন আছে, আমরা একটু করি। হ্যাঁ, এতদিন কষ্ট করেছেন, কম কথা না 42টা ক্লাস কনসেন্ট্রেট করা, ক্লাসে টিকে থাকাটা, এটাও একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। হ্যাঁ, এটা লিখে দেবেন সিভিতে, ভালো ভ্যালু আছে। আসলেই সত্যি ভ্যালু আছে। আমরা দেখি যে আসলে সে শেষ পর্যন্ত থেকেছে কিনা বা সার্টিফিকেটটা পেয়েছে কিনা। যে লং ডিউরেশনের সার্টিফিকেট যার কাছে আছে, তার কিছু না কিছু হলেও কি তার ভেতরে কিছু একটা আছে, ধরে থাকার, আটকে ধরে থাকার বা আঁকড়ে ধরে থাকার প্রবণতা তার মধ্যে আছে। বুঝতে পেরেছি? সে কোর্স থেকে কিছু না পাক, আমার ওটা কিছু যে আসবে না, সে যে ধরে থাকতে পারে এতটুকু তো প্রুফ হয়েছে। ধৈর্যটাই জরুরি। হ্যাঁ, রেগুলার আসে। আমি হ্যাঁ, অ্যাটেন্ডেন্স অনেকেই মানে খুব বিজি টাইম পার করছে এই উইকটা, এবং লাস্ট উইকটা খুব টাফ যাচ্ছে আমাদের জন্য। বেসিক্যালি শিফটিং হচ্ছে, তো এক একটা করে ব্যাচ শেষ হচ্ছে, একটা করে নতুন ব্যাচ শুরু হচ্ছে, তো সব মিলিয়ে ইনভলভমেন্টটা অনেক বেড়ে গেছে আমাদের। যাই হোক, আমি ফাংশন গুলো নিয়েছি, এখন রাউটসটা নিব, আর পরবর্তী যেটা আছে সেই বিষয়টা। ওকে, আপনাদের একটা মেসেজ দিয়ে রাখি, হচ্ছে যদি আপনারা আগ্রহী থাকেন, যদিও সবকিছু যদি ঠিক থাকে,
হয়ে গেল আমাদের রাউটস কোথায় থাকে রাউটস ওয়েব পিএসপি তে ম্যানেজ ব্লগ পাবলিশ আনপাবলিশ ব্লগ দিলাম পরবর্তী ফাইলটা হচ্ছে আমাদের এখানে আনার জন্য অ্যাডমিন মাস্টার আর অ্যাডমিন মাস্টার থেকে আমরা সম্ভবত 2-3টা লিংক এখানে যুক্ত করার চেষ্টা করব যে লিংকগুলো আছে ম্যানেজ ব্লগ একটাই লিংক না একটাই লিংক ম্যানেজ ব্লগ অ্যাড করার চেষ্টা করব আমাদের সুপার অ্যাডমিনে সো আমাদের রিসোর্সের মধ্যে ভিউয়ের মধ্যে অ্যাডমিনের মধ্যে অ্যাডমিন মাস্টারের মধ্যে ম্যানেজ ব্লগ তো দ্যাটস অল যদি সবকিছু ঠিক থাকে উজ্জ্বলের কাজে তাহলে আমার মনে হয় আমরা সামনের দিকে যেতে পারবো আর কি অ্যাড ব্লগের এখান থেকে আমাদের এই যে ম্যানেজ ব্লগটা চলে আসছে আর ম্যানেজ ব্লগের মধ্যে দেখার কথা অ্যাডমিন পেজ ম্যানেজ ব্লগ নট ফাউন্ড ম্যানেজ ব্লগটা কি আমাদের কোডটা কি আছে অ্যাডমিন পেজেস ম্যানেজ ব্লগ নট ফাউন্ড সুপার অ্যাডমিন কন্ট্রোলার admin underscore admin pages most probably আমাদের ফাইলটার নাম কি একটু চেক করে নেই admin pages তাই না সো এখানে কোডের একটু ঘাটতি আছে ম্যানেজ ব্লগে admin pages then manage blog ওকে সো এই কারণেই আমরা পেজটা পাই নাই ম্যানেজ ব্লগকে লোড দিয়েছি একটু খেয়াল করেন যে অনেকগুলো ব্লগ এখানে চলে আসে ইমেজ সহ আইডি দেখানো হচ্ছে ইমেজ টাইটেল পাবলিকেশন স্ট্যাটাস পাবলিশ আনপাবলিশ এদেরকে করা যায় এডিট এবং ডিলিটটা করা হয় নাই রাইট সো যুগে যুগে বিভিন্ন দেশে মুদ্রা বাতিল সো আমি যদি এটাকে আনপাবলিশ করি বা একদম শুরুর দিকের কোনো ব্লগকে যদি আমি আনপাবলিশ করে দেই তথ্য প্রযুক্তি তাই না এটাকে যদি আমরা আনপাবলিশ করি তথ্য প্রযুক্তি কোথায় আছে এটা এলোমেলো আসছে কেন আচ্ছা এটা তো ভিন্ন পেজে চলে গেছে এটাকেও কিন্তু অর্ডারিং এ আসবে হ্যাঁ ডিসেন্ডিং অর্ডারে আসবে সো আমি এটাকে যদি আনপাবলিশ করে দেই একটু খেয়াল করেন সেটা আমার আনপাবলিশ আর আমি যখন আমার হোমে আসবো এটাকে কিন্তু আর দেখা যাচ্ছে না রাইট সো ব্লগ যারা করবেন রিকোয়েস্ট হচ্ছে তাদের জন্য যে যদি আমি কোনো ক্যাটাগরি অফ করে দেই ওই ক্যাটাগরির অন্যান্য ব্লগগুলো কিন্তু আমার এখানে বা লেটেস্ট ব্লগ থেকেও আউট হয়ে যাবে যদি কোনো ক্যাটাগরি আনপাবলিশড অবস্থায় থাকে নিউজের ক্ষেত্রেও তাই ওইটা আমি শেখাবো না এটা আপনারা ওইটা করবেন যে আমি যদি ডিলিট করতে চাই ডিলিট করতে গেলে তখন যদি আমি সরাসরি ক্যাটাগরিকে ডিলিট করতে চাই আমাকে বলবে যে না তোমার চাইল্ড আছে আগে চাইল্ডকে ডিলিট করে আসো তার মানে তোমার ব্লগ আছে তুমি ব্লগকে ডিলিট করে আসো ব্লগ ডিলিট করবে তারপরে সে তার ক্যাটাগরিটাকে ডিলিট করতে পারবে এর আগে সে ডিলিট করতে পারবে না ঠিক আছে এই ফিচারগুলো কিন্তু ডেফিনেটলি থাকতে হবে জটিল না রাইট বাট এটা ইমপ্লিমেন্ট করতে পারতে হবে তখন ব্লগের অ্যাডমিনের কাজ করতে সেভ যায় সেক্ষেত্রে স্যার অ্যাডমিনের কোডগুলো আমি কপি করে আমি অন্য ব্লগে অ্যাড করতে পারি পারেন কারণ যদি একটু এদিক সেদিক হয় তাহলে তো সমস্যা না আমার কোডগুলোকে সিলেক্ট করতে হবে আচ্ছা একটু খেয়াল করি যে আমরা ডিটেইলে যেতে পারছি ফ্রন্ট এন্ড থেকে ওই লিংকটাতে প্রেস করে আবার আমি কিন্তু একই ফাংশন ইউজ করব কোথায়
একই ফাংশন ইউজ করব এই কন্টিনিউ রিডিং এ, এখানে প্রেস করে আবার এটাতেও একই ফাংশন ইউজ করব ব্লগের ডিটেলে যাওয়ার জন্য। ডিটেলটা করার পেছনে কারণ হচ্ছে যে আমি কিছুক্ষণের মধ্যেই পপুলার ব্লগটা করার যে পদ্ধতি সেটাতে যাব। বেসিক্যালি পপুলার ব্লগটা আমরা সিলেক্ট করব ওইভাবে যে ব্লগটাতে ভিজিটর বেশি আসছে। যতবার হ্যাঁ কমেন্টসও করব। হ্যাঁ, কমেন্টসটাকে যে ব্লগের কমেন্টস বেশি সেটাকে আমরা বলবো আলোচিত, তাই না? সবচেয়ে আলোচিত আপনার সেটা করতে হবে। হ্যাঁ, ওটা আলোচিতই রাখেন, অতটুকুই করেন। হ্যাঁ, সো নিউজ পেপারে সর্বশেষ, সর্বোচ্চ পঠিত, সর্বোচ্চ আলোচিত এই বিষয়গুলো কিন্তু সেখানে থাকবে এবং আর্কাইভও রাখতে হবে মিস্টার অনন্ত জলিল। দেখাবো, আজকে হয়তো পারবো না, করতে থাকেন, প্রেজেন্টেশন ফ্রন্ট এন্ডে চলেই আসবে। পার্মানেন্ট কন্টিনিউ রিডিং পার্টটাতে আমি একই ফাংশন ইউজ করব প্রবাবলি। বেসিক্যালি এটা হচ্ছে যে আমরা কাজ করছিলাম ভিউ এর মধ্যে ফ্রন্ট এন্ডে, আর ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা ছিলাম হচ্ছে পেজেস এর মধ্যে হোম কন্টেন্টে, আর আমাদের আবার ক্যাটাগরি কন্টেন্টের মধ্যেও এই বিষয়টা কিন্তু আছে। সো টাইটেলের উপরে যখন আমরা প্রেস করছি, একটু খেয়াল করেন, টাইটেলে প্রেস করার সাথে সাথে আমরা ব্লগের আইডিটা সহ ব্লগ ডিটেল ফাংশনটাতে কিন্তু যাচ্ছি, তাই না? সো এটা আমি করতে চাচ্ছি কখন, যখন কেউ বলবে যে না কন্টিনিউ রিডিং একই কথা, কন্টিনিউ রিডিং একই কথা, যে যখনই কন্টিনিউ রিডিং এর উপর প্রেস করবে সে ব্লগ ডিটেলেই যেতে চাচ্ছে, রাইট? এটাও কিন্তু হলো যে আমি কন্টিনিউ রিডিং এ প্রেস করলে কি হবে, ভি ব্লগের ব্লগ আইডি নিয়ে আমি ব্লগ ডিটেলে যাচ্ছি, কারণ ভি ব্লগের ব্লগ ইমেজ সহ সবকিছু রান করছে। সো লেটস চেক যে আমরা কন্টিনিউ রিডিং এ প্রেস করার পর ব্লগের ডিটেলে যাচ্ছি কিনা। আমরা ব্লগের ডিটেলে যাচ্ছি। যেহেতু এটা অ্যাঙ্কর, আমরা কিন্তু নতুন করে একটা ট্যাব খুলে দিতে পারি তার জন্য, রাইট? নতুন ট্যাব খুলে দিতে পারি। সো অ্যাঙ্কর হওয়াতে এখানে আমি যেটা করতে পারি, টার্গেট আন্ডারস্কোর লাইন, না আন্ডারস্কোর দিতে হয়, হ্যাঁ, ভ্যালু হিসেবে। সো এই যে দেখেন নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা টাইটেলে ক্লিক করতে পারছি এবং আমরা এখানে কন্টিনিউ রিডিং এ প্রেস করার পরও আমরা ব্লগে যেতে পারছি, এটা হলো এক। বাট আমরা যখন ক্যাটাগরিতে যাচ্ছি তখন কিন্তু আবার এটা ভিন্ন পেজ। এখানেও কি টাইটেলে প্রেস করলে এবং কন্টিনিউ রিডিং এ প্রেস করলে একই জায়গায় যাওয়ার কথা, তার মানে কি একই ফাংশন আমি বারবার কিন্তু রিউজ করতে পারি। সো এই একই জিনিস বা একই ফাংশনটা, বিশেষ করে যে ব্লগ ডিটেলের যে ফাংশনটা আছে সেটাকে আমরা আবার রিউজ করার চেষ্টা করব। এখানেও ভি ব্লগ দিয়ে আমরা ফাংশনটা কল করতে পারি, ব্লগ ডিটেলস ভি ব্লগ আইডি, আর এখানেও তাই কন্টিনিউ রিডিং এর জায়গায় আমরা হাইপারলিংক রেফারেন্সে একই ফাংশনকে আমি কল করতে পারি। সো স্টিল আমাদের কিন্তু এটা যখন আমরা ক্যাটাগরি ব্লগে আছি, ক্যাটাগরি ব্লগে থেকে আমি যখন টাইটেলে প্রেস করছি তখনও ব্লগ ডিটেলে আসছি, রাইট? অথবা আমি যখন কন্টিনিউ রিডিং করছি তখনও কিন্তু আমি ব্লগ ডিটেলেই যাচ্ছি। খেয়াল করেছেন? আচ্ছা, আরেকটা জায়গায় বাকি রয়েছে, সেটা হচ্ছে লেটেস্ট ব্লগ। তো লেটেস্ট ব্লগে প্রেস করলেও তো আমার ব্লগ ডিটেলে যাওয়ার কথা, তাই কিনা? সো সেটাই আমরা এখন একটু করার চেষ্টা করি। সো লেটেস্ট ব্লগটা আছে ফ্রন্ট এন্ড মাস্টারে, আর মাস্টার ব্লেড নিয়ে আমরা এখন কাজ করা শুরু করব। এই যে লেটেস্ট ব্লগ, এখানেও আমরা ভি ব্লগই বলেছি। দেখেন লেটেস্ট ব্লগকে আমরা যখন শর্ট করেছি, এটা ওই একই নাম দেওয়াতে সব জায়গায় আমাদের জন্য কাজ করাটা অনেক সহজ হয়ে গেছে। একইভাবে আমি ভি ব্লগ থেকে আইডিটা নিয়ে ব্লগ ডিটেলে পাস করে দিচ্ছি, মানে একই অ্যালাইস একই ফাংশন আমরা কিন্তু এখন পর্যন্ত প্রায় 5 জায়গায় ইউজ করেছি, রাইট? এটা কিন্তু ফাংশন করার, ফ্রেমওয়ার্কে কাজ করার এটা একটা বড় অ্যাডভান্টেজ, রাইট? সো আমি যখন এখান থেকে প্রেস করছি, একটু খেয়াল করেন, আমি কিন্তু ডিটেলে চলে যাচ্ছি। আমি যদি বলি আর্জেন্টিনার ক্লাবগুলো, সেখানেও কিন্তু আমি চলে যাচ্ছি, তাই কিনা?
আপনারা জানতে চেয়েছেন লাইক ডিসলাইক। আই হোপ যে আপনারা যখন নেক্সট রোববারে ক্লাসে আসবেন ইনশাআল্লাহ ভালো কিছু ওখান থেকে আমরা দেখতে পারবো। ওখানে আমি অ্যাজাক্স এর আলোচনা করব। এবং সবাইকে একটু বলে দেবেন হ্যাঁ যে অ্যাজাক্স আলোচনা হবে, আমরা একটু আসি কষ্ট করে কষ্ট করে আসি যাতে অ্যাজাক্স এর কাজটা একটু একটু করে শিখতে পারি। নাও এখন পপুলার ব্লগ করার যে টেকনিকটা সেটা খুব সহজ, একটু বলে নেই। এখানে স্ট্যাটাস ফিল্ড, আমরা ডেটাবেজে একটা নতুন ফিল্ড যুক্ত করব। ফিল্ডের নাম বলবো হিট কাউন্ট, এবং যে ব্লগের হিট কাউন্ট বেশি সেই পপুলার, রাইট? তার মানে আমি যতবার ব্লগের ডিটেলে যাব হিট কাউন্ট 1 করে বাড়িয়ে দেব। হ্যাঁ, তার কাউন্টারটা বাড়তে থাকবে, ওই অনুযায়ী আমরা কি করব, লিমিট করে ফেলবো, তাই না? ডিসেন্ডিং করে লিমিট করে নিব যে এই 5টা হচ্ছে আমার পপুলার ব্লগ, রাইট? সবগুলোতেই হিট কাউন্ট করা হচ্ছে, মানে 100 ব্লগ আছে, 500 ব্লগ আছে, মানে টপ 5 দেখতে চাচ্ছি। এটা বুঝতে পেরেছেন? তারপরে আমরা চাইলে তার হিট কাউন্টটা তার পাশে আমি দেখাতে পারি না যে কতগুলো হিট হয়েছে, তো সেইগুলো দেখাতে পারি। সো প্রাথমিকভাবে আমরা ডেটাবেজে যাব এবং ডেটাবেজে গিয়ে এটা বেসিক্যালি কি করা সবচেয়ে ভালো, আমি যদি কোনো একটা পার্টিকুলার টেবিলকে ডিলিট করে দেই বা ড্রপ করে দেই, অথবা আমি মাইগ্রেশন করে নেই, তাই না? মাইগ্রেশন করে নতুন করে ফিল্ডটা যুক্ত করে আমি রোল ব্যাক করে নতুন করে একটা ফিল্ড যুক্ত করে আবার মাইগ্রেশন করে নিতে পারি। কারণ আমাকে এখন কি করতে হবে, লারাভেলের ব্লগ ডিটেলস যে টেবিলটা আছে, ব্লক ডিটেল টেবিলের ভেতরে নতুন একটা ফিল্ড যুক্ত করতে হবে। আর ফিল্ডটার নাম বলছি টিবিএল ব্লগ এর মধ্যে আমরা নতুন একটা ফিল্ড যুক্ত করব। না না এখন করি নামটা করব না, নামাজ পড়ব না, একটু 5 মিনিট পরে নামাজ পড়ব। টাইম নেই, আচ্ছা না আমি 2 মিনিট একটু দেখাচ্ছি, দেখে নামাজটা পড়ব। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আচ্ছা। সো নতুন একটা ফিল্ড আমি যুক্ত করি। ফিল্ডটা কোথায় দিব? ফিল্ডটা আমি নতুন একটা ফিল্ড অ্যাড করছি। কোথায় ফিল্ড অ্যাড করব? ফিল্ডটা হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাসের পরে একটা কলাম আমি অ্যাড করতে যাচ্ছি, নাম দিচ্ছি ইন্টিজার এবং লেন্থ বলছি 5। সেই ঠিক আছে। সো আমি নতুন একটা ফিল্ড ক্রিয়েট করে নিলাম, যেটা বেসিক্যালি এখন দরকার। হিট কাউন্ট ইন্টিজার হওয়াতে তার ডিফল্ট ভ্যালু 0 বসে গেছে, খেয়াল করেছেন? সো যখন আমি হিট করব তখন একটা একটা করে ভ্যালু তার সঙ্গে আমি জুড়ে দিব, অ্যাড করে দিব। ওকে, আপনারাও এটা অ্যাড করেন, আমার সাথে একটু কাজ করবেন। আচ্ছা, যেটা আমরা দেখছিলাম যে আমরা একটা ফিল্ড কিন্তু যুক্ত করে ফেলেছি। এবার যেটা করব যে আমরা যেখান থেকেই ব্লক ডিটেলে যাই না কেন আমরা একটা করে কাউন্টার বাড়িয়ে দিব। তো এটা বাড়ানোর জন্য একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন ব্লক ডিটেলে আসছি আমরা বেসিক্যালি কোন কন্ট্রোলারটা ইউজ করছি? ওয়েলকাম কন্ট্রোলার। আর ওয়েলকাম কন্ট্রোলারের যে ডিটেল ফাংশনটা আছে, ব্লক ডিটেল ফাংশনটা আছে, আমাদের কাছে তার আইডি আছে এবং ব্লক ডিটেল বা আইডি যে কথাটা সেটা বলা হচ্ছে। এখান থেকে আমরা কিন্তু কি করছি, ডাটাটা তুলছি, রাইট?
বাট ডাটাটা তোলার সময় আমরা কিন্তু এখান থেকে জয়েন কোয়েরিও চালাচ্ছি। বেসিক্যালি আমি একটু ডিফারেন্ট স্টাইলে যাব আর কি। স্টাইলটা হচ্ছে এরকম যে আমি যদি কাউন্টারটা বাড়াতে চাই, প্রথমবার আমি যখন ব্লগ ইনফো তুলবো, একটু খেয়াল করেন আমার সেখানে কিন্তু ক্যাটাগরির নাম থাকাটা জরুরি না, রাইট? এবং সিলেকশনের জন্য ক্লজ দেওয়াটা জরুরি না। আবার এই পর্যন্ত সব ঠিক আছে, তাই কিনা? যে আমি জাস্ট ক্লজ অ্যাপ্লাই করে ব্লগ আইডি ধরে ব্লগের ইনফরমেশনটা তুলছি, এবং ব্লগ ডিটেলটা যখন আমি বলছি যে ব্লগ ইনফো, তখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এভাবে যে আমি ইউ ডেটা আপডেট ডাটা নামে একটা অ্যারে ক্রিয়েট করে নিচ্ছি, একটু খেয়াল করেন। এবার ইউ ডাটা অ্যারের একটা ইন্ডেক্সটার নাম কি? হিট আন্ডারস্কোর কাউন্ট ইকুয়াল আমি বলছি যে ব্লগ ইনফো এর ভেতরে কি আছে? হিট কাউন্ট, তার সাথে আমি যোগ করে দিচ্ছি কি 1। সো আগে ব্লগের আইডি ধরে ওই ব্লগের সকল ইনফরমেশন তুলে নিয়ে ব্লগ ইনফোতে রাখলাম, তারপরে হিট কাউন্টের সাথে এক যোগ করে একটা অ্যারের মধ্যে রাখলাম, তারপরে কি লিখবো? ডিবি স্কোপ টেবিলের নাম কি? টিবিএল আন্ডারস্কোর ব্লগ, তার পাশ দিয়ে আমি পাস করে দিলাম কি? ইনসার্ট নাকি না আপডেট? আপডেট করলাম আমি $u data। বাট এখানে কিভাবে আপডেট করবে? হোয়ার লাগবে না? হোয়ার ব্লগ আইডি কমা দিয়ে আমি ব্লগ আইডিটা পাস করে দিলাম। সো প্রথমে আইডি ধরে ব্লগের ইনফরমেশন তুললাম, সেখান থেকে হিট কাউন্ট ট্যাগ যোগ করে ইউ ডাটা হিট কাউন্টে দিলাম, তারপরে টেবিলের মধ্যে সেটাকে আমি আপডেট করলাম। পরবর্তীতে যে ডাটাটা আমার দরকার, যতগুলো রেকর্ড তৈরি করে জয়েন করে করা দরকার, সেটা তুলে নিয়ে আসলাম। তার মানে শুরুতেই হিট হলো, তারপরে আবার এক্সিকিউট হলো। ক্লিয়ার? ওকে, তার মানে ডিটেলে যখন যাবে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? কাউন্টারটা বেড়ে যাবে। ওটা অ্যাড করে নিতে হবে। ওইটা আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারেন, অথবা যেটা করতে পারেন টেবিলটাকে রোল ব্যাক করে নিয়ে যাবেন, ডাটা চলে যাবে। এটা ডেফিনেটলি, আদারওয়াইজ আপনাকে তাহলে সেক্ষেত্রে করতে হবে, সিট করে রাখতে হবে ডাটার। রোল ব্যাক করে নিয়ে যাবেন। এখানে যদি আমরা ম্যানুয়ালি করে আসি, এটাই এখানে কল করে দিলাম, কল করার তো কিছু নাই। এখানে যদি টেবিলের যে একটা টেবিলটা টিএক্সটি যে ফাইলটা ক্রিয়েট হয়েছে, ওর মধ্যে একটা ক্লিপ যদি অ্যাড করে দিই, আর ওখানে ম্যানুয়ালি দিতে হবে, সমস্যা নেই, একই। হ্যাঁ, আপনাকে তখন ওই ম্যানুয়াল ইমপ্লিমেন্টেশনটাতে যেতে হবে। আমি যত ফিল্ড অ্যাড করব, এডিট করব, সব যেন আমার এই স্কিমা ফাইলটাতে আপডেটেড থাকে। সিকিউরিটির হ্যাম্পার হবে না এখানে, সিকিউরিটির হ্যাম্পার হওয়ার প্রশ্নই আসে না, কারণ তো ডেটাবেজের ফিল্ড। হ্যাঁ, আমাকে অ্যাডিশনাল যে কাজটা করতে হবে, যেহেতু আমি এটা পিএসপি মাই অ্যাডমিন দিয়ে করেছি, আমার এখানে সেই রেকর্ডটা নেই, এখানে আমার সেই রেকর্ডটা নেই। আমাকে এসে যেটা করতে হবে, ওখানে যখন আমি অ্যাড করেছি এখানেও কি করতে হবে? আমাকে ঠিক এভাবে একটা ফিল্ড অ্যাড করে নিতে হবে, লাইক ইন্টিজার, এবং এখানে ফিল্ডটার নাম বলবো কি? হিট কাউন্ট। ইনক্রিমেন্টাল লেন্থ না, এরর দেখাবে, 10 নেবে। এটা বেসিক্যালি আপনি যখন ইন্টিজারে কোনো ভ্যালু দেবেন, ইনক্রিমেন্টে কোনো ভ্যালু দেবেন, কিন্তু অটোমেটিক সে যা দেবে সেটাই।
আবার আপনি যখন মাইগ্রেশন করবেন, মাইগ্রেশনের সময় আপনার এক্সেপশন এরর আসতে পারে, না দেয়াই ভালো, সে ওখান থেকে সেট করে নেয়। যেটা ডিফল্ট যেটা থাকে সেটা সেট করে নেয়, এটা আপডেটেড না। তার মানে আমি এখানে এটা আপডেট করে নিলাম। বাই দ্য ওয়ে আমার কিন্তু ডিটেলটা হলো, রাইট? ডিটেলে গেলে আমার হিটটা কাউন্ট হচ্ছে। এখন আমি যেটা দেখাবো আর কি সেটা হচ্ছে এরকম যে মনে করেন যে আমি এখানে টোটাল হিট কত সেটাও কিন্তু আমি চাইলে দেখাতে পারি ওই পার্টিকুলার ব্লগে, যে আমি যখন ডিটেলে যাব তখন এখান থেকে আমার হিটটা দেখাবে। তো তাহলে আমি যদি যাই আমার ব্লগ ডিটেলসে, ব্লগ ডিটেলের যে পেজটা আছে, ডিটেলের পেজটাতে আমি যাই। ভিউ এর মধ্যে ব্লগ ডিটেলসে এখানে আমি বলতে পারি না টোটাল হিটটা কিভাবে আসবে? হিট কাউন্ট। সেই ব্লকটাতে হিট কাউন্ট যদি আমরা দেখতে চাই, এরর এসেছে আননোন টেবিল tbl ডলার ব্লক ডিটেল বাই আইডি ব্লক। এটা কি এলোমেলো এসেছে? কোথায়? এখানে হ্যাঁ এখানেও তো এরকম হয়েছে কেন? খেয়াল করেন হিট কয়টা হয়েছে? 2। আচ্ছা আমি যদি যুগে যুগে বলি এটার হিট হবে কয়টা? 1। আচ্ছা আমি যদি যুগে যুগে আবার বলি এর হিট হবে কয়টা? 2। সেটা কিন্তু বাড়ছে। নাও এখন আম্মার কথা যদি বলি, সে অসুস্থ ছিল গতদিন, আমরা আজকে মরেই গেছে, তাই না? সো সেটাই হয়েছে। সো 1 আসে। সো আমি এখন যেটা করব আর কি, আমার যে মাস্টার পেজটা আছে, আমাদের যে মাস্টার পেজে মাস্টার ব্লেডে আমি নতুন একটা সেগমেন্ট তৈরি করব আপনাদের জন্য। সেগমেন্টটা হচ্ছে ক্যাটাগরি আর লেটেস্ট, এই দুজনের মাঝখানে আরেকটা, হ্যাঁ এটাকে আমরা বলছি পপুলার এয়ার না এয়ার তো নিল এয়ার না। আচ্ছা পাবলিকেশন স্ট্যাটাস 1 টিবিএল ক্যাটাগরি থেকে কেন নেবে? টিবিএল ব্লগ থেকে ডেফিনেটলি পাবলিকেশন স্ট্যাটাস চেক করবে। কি করব? অর্ডার বাই, এভাবে লিখে একটু চেক করে আসি। অর্ডার বাই ওভাবে লিখে, সো অর্ডার বাই আমরা লিখেছি। অর্ডার বাই কি হবে? হিট আন্ডারস্কোর কাউন্ট, ভ্যালুটা কি হবে? ডিসেন্ডিং। আর আরেকটা জিনিস কি হবে? লিমিট আমরা ইউজ করেছি কই? লিমিট কোথায় ইউজ করেছি? ওই যে ইয়ার সময় ইউজ করেছি, মাস্টারিং এর সময় ইউজ করেছি, তাই না? যে কোথায় যেন ওই যে খালি লিমিট বলা আছে, লিমিট 5। ওটা আমি দেখেছি। লিমিট কি হবে? আমি 5টা তুলে নিতে চাচ্ছি, 5টা, ঠিক আছে? দেন এবার গেট করা হচ্ছে অল পাবলিশড বা অল অথবা
পপুলার আন্ডারস্কোর ব্লগ। সো পপুলার ব্লগটাকে আমি লুপিং করাই, ভি ব্লগ বলে দেই। Blog details, blog ID, B blog, blog title। আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা এই লিস্টের মধ্যেই একটা জায়গায় এভাবে লিখব হিট কাউন্ট, হিট কাউন্ট, এখান থেকে দিয়ে দিব ভি ব্লগ হিট আন্ডারস্কোর কাউন্ট। লেটস চেক কি আসছে। ক্যাটাগরির নিচে একটু খেয়াল করেন যে হিট কাউন্ট 2, এর হেড কাউন্ট 2, এর 1, এর 0, এর 0। ভিডিও বুঝতে পেরেছেন? আচ্ছা, সো এর 0 এর 0 মানে কি? প্রথমে সে হিট দেখে নিয়েছে, তারপরে যে সিরিয়াল অনুযায়ী যার সর্টিং এসেছে সেটাকে নিয়েছে। এখন আর্জেন্টিনা, একে যদি আমরা হিট করি সেটা তো উপরে চলে যাওয়ার কথা, এটা 3 হয়ে যাবে না? সো চেক করি যে এটা আদৌ কাজ করে কিনা। আর্জেন্টিনাতে প্রেস করেছে, আর্জেন্টিনার হিট কাউন্ট কত? 3। সো এর এখন শুরুতে থাকার কথা আর্জেন্টিনা 3, রাইট? সো এটা ছোট্ট মেকানিজম এবং এভাবে কিন্তু ঠিকই কাজ করছে। ওকে, সো শেষ। আমরা অ্যাজাক্স করব নেক্সট সানডেতে। সো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।